আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সেপ্টেম্বর যতই ঘনিয়ে আসছে, ইসরায়েল ততটাই বেপরোয়া হয়ে উঠছে। গাজার ভেতরে হামাসের শক্তি এতটাই বেড়ে গেছে যে এখন ইসরায়েলি সেনাদের কিছুই করার নেই। তাই ইসরায়েল নিজের সব রাগ ঝাড়ছে ওয়েস্ট ব্যাংকে। আজ আমি নেতানিয়াহুর এক একটা পদক্ষেপ আপনাদের দেখাবো, কিন্তু সেই পদক্ষেপের খেসারত তাকে নিজের দেশের ভেতরে শুরু হওয়া গৃহযুদ্ধ দিয়ে দিতে হচ্ছে। প্রথমে ছিল মাত্র এক মুঠো ইসরায়েলি যারা বেঞ্জামিন নেতানিয়াহুর বিরোধিতা করেছিল। এরা ছিল সেই মানুষ যাদের স্বজনরা হামাসের হাতে বন্দী। কিন্তু এখন অল্প সময়ের ব্যবধানেই দেখতে দেখতে প্রায় ৭০ থেকে ৭৫% ইসরায়েলি বেঞ্জামিন নেতানিয়াহু ও তার মন্ত্রীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ইসরায়েলের ভেতরে কি হচ্ছে তাও আমি আপনাদেরকে দেখাবো। রামাল্লাহ আর ওয়েস্ট ব্যাংকে কি করানো হচ্ছে সেটাও দেখাবো। আমি দেখাবো কিভাবে একের পর এক সাংবাদিক নিহত হচ্ছেন এবং কিভাবে নেতানিয়াহু হাঁটু গেড়ে বলতে বাধ্য হচ্ছেন আল জাজিরা যেসব সাংবাদিক নিহত হয়েছেন তারা ভুলবশত মারা গেছেন। এ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়াও এসেছে এবং আপনাদের দেখাবো কিভাবে বিভিন্ন দেশ এই ঘটনায় কিভাবে নেতানিয়াহুকে তীব্র ভৎসনা করেছে। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আছে বন্ধুরা। ঠান্ডা মাথায় করব সঠিক বিশ্লেষণ। খবরের আড়ালে লুকিয়ে থাকা আসল খবর নিয়ে হাজির হয়েছে। কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি এখন এই ভিডিওটিতে লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই লাইক দিন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশের কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন। আপনার কমেন্টই বলে দেবে আমার এই কথা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। শুরু করছি একটি ভিডিও দিয়ে। আগে ভিডিওটি দেখুন, এখানে কি ঘটছে। এটাই ফিলিস্তিনিদের সঙ্গে করা ব্যবহার। ইসরায়েলি দখলদার সেনারা গুলি চালিয়েছে। টিয়ার গ্যাস গ্রেনেড ছোড়া হয়েছে একটি দোকানে যা ছিল ফিলিস্তিনির। তখন সেখানে বহু ফিলিস্তিনি উপস্থিত ছিলেন। এটা রামাল্লার ভিডিও। কিন্তু পরিস্থিতি যদি শুধু এতটুকুই হতো তাহলে আলাদা কথা ছিল। আরেকটি ভিডিও বেরিয়ে এসেছে ওয়েস্ট ব্যাংক থেকে, যেখানে ফিলিস্তিনিদের উপর বোমা ছোড়া হচ্ছে। প্রকাশ্যে সব নিয়ম নীতি ভাঙা হচ্ছে। এখানে প্রকাশ্যে এগুলো ঘটছে। জানেন কেন এটা করা হচ্ছে? দেখুন, প্রথমে বোমা ছোড়া হলো কারণ ওয়েস্ট ব্যাংকের দখল যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। কারণ যদি সেপ্টেম্বর এসে যায় এবং শত শত দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে ওয়েস্ট ব্যাংক আর গাজা দুটো স্বীকৃতি পাবে। আর তারপর ইসরায়েল আর সেই অবস্থায় থাকবে না যে হামলা চালাতে পারবে, কারণ এরপর অনেক দেশ ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়বে। এই কারণে ইসরায়েল বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু এর খেসারত তাকে দিতে হচ্ছে। কিভাবে দিতে হচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখুন তাদের নিজেদের দেশে কি হচ্ছে। এগুলো ইসরায়েলিরাই করছে, ফিলিস্তিনিরা নয়। টায়ার জ্বালানো হচ্ছে, অনেক মানুষ রাস্তায় নেমে এসেছে। চোখে ক্ষোভ, মানুষের মধ্যে প্রচণ্ড রাগ জমে উঠেছে। দেখুন একের পর এক ঘটনা ঘটছে। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাস্তা পুরো ব্লক করে দেওয়া হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো এর বিরোধিতা করছে না সাধারণ ইসরায়েলিরা, বরং তারা বলছে এটা প্রয়োজনীয় ছিল, আর সহ্য করা যাচ্ছে না। প্রতিদিন যুদ্ধের আওয়াজ সাইরেন শুনে মানুষ অতিষ্ঠ। তাই এভাবেই প্রতিবাদ আন্দোলন চলছে সেখানে। ইসরায়েলিরা রাস্তায় নেমে এমন বিক্ষোভ করছে। আরেকটা বিক্ষোভের চিত্র দেখে আপনাদের। দেখুন নিরবিচ্ছিন্ন বিক্ষোভ চলছে। দেখতে পাচ্ছেন কিভাবে পুরো ব্লক করে দেওয়া হয়েছে। সেখানে যানজট লেগে গেছে। এটা ইসরায়েলের প্রধান শহর তেল আবিবের ঘটনা, যেখানে এইসব হয়েছে। সেখানে প্রবল প্রতিবাদ হয়েছে এবং সব বিক্ষোভের দাবি হলো বন্দি বিনিময় চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হোক। যুদ্ধের আওয়াজ, বোমা, গোলাবারুদ, বিস্ফোরণ সব বন্ধ করা হোক। দেখুন কত বড় যানজট লেগেছিল, কারণ তখন বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছিল। এগুলো বিক্ষোভের সময়কার ছবি। আলাদা আলাদা ভিডিও বেরিয়ে এসেছে। চলুন এবার আপনাদের অন্যান্য খবর দেখাই। প্রথমে বড় খবর বেরিয়ে এসেছে নরওয়ে থেকে, যেটা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে। নরওয়ে তার $2 ট্রিলিয়ন ভান্ডার, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় ওয়েলথ ফান্ড, সেটি নিয়ে পদক্ষেপ নিয়েছে। সে ঘোষণা করেছে যে নৈতিক কারণে সে আমেরিকার নির্মাণ খাতের কোম্পানি ক্যাটারপিলার এবং 5টি ইসরায়েলি ব্যাংক থেকে তার করা বিনিয়োগ পুরোপুরি তুলে নিচ্ছে, অর্থাৎ নিজের বিনিয়োগ ফিরিয়ে নিচ্ছে। ফলে দেউলিয়া হওয়ার পথে এই 5 ইসরায়েলি ব্যাংক আর ক্যাটারপিলার। ক্যাটারপিলার কি? ক্যাটারপিলার হলো মার্কিন নির্মাণ শিল্পের একটি বড় কোম্পানি। এটি এখন বড় ধাক্কা খেয়েছে। এসবের বাইরে ইসরায়েল এখন ক্ষুব্ধ হয়ে কি করছে দেখুন। গাজার উত্তরাঞ্চলে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোনের সাহায্যে হামলার দৃশ্য সামনে এসেছে। ইরানের পক্ষ থেকে একটি ভিডিও বেরিয়ে এসেছে। দেখুন শাহিদ ফ্যামিলি ড্রোন কিভাবে ব্যবহার করা হচ্ছে। এটা শুধু একপাশ থেকে হামলা নয়, বিভিন্ন দিক থেকে হামলা করতে পারে। শাহিদ ফ্যামিলি ড্রোন কিভাবে কাজ করে তাও দেখানো হয়েছে। এটিকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ড্রোন ধরা হচ্ছে।
এর মোকাবিলা করার প্রতিরক্ষা ব্যবস্থা কারোর কাছে নেই। কিভাবে আক্রমণ চালায় দেখছেন? এভাবেই একের পর এক ভিডিও বেরিয়ে আসছে। বারবার দাবি করা হচ্ছে প্রচুর প্রস্তুতি চলছে, খুব দ্রুতই ইরান ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ ছড়াতে পারে। এবার আরেকটি ঘটনা দেখুন। রয়টার্সের একজন কানাডিয়ান সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েল শুধু সাংবাদিকদের নয়, সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাচ্ছে। তিনি বলেছেন, রয়টার্স এটাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে, আর তিনি এসব মেনে নিতে পারেননি। এরপর তিনি শুধু নিজের আইডি কার্ড ছিঁড়িয়ে ফেলেননি, বরং তিনি তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ্যে ঘোষণা করেছেন রয়টার্স কিভাবে নিরপেক্ষ নয়, বরং পক্ষপাতদুষ্টভাবে খবর প্রচার করছে। তার নাম ভ্যালেরি জিঙ্ক। তিনি ঘোষণা করেছেন, আমি এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বেশি দিন কাজ করতে পারবো না যেখানে মানবতার কোনো অস্তিত্বই নেই। এরা নিজের অন্তরাত্মা বিক্রি করে বসে আছে, তাই তিনি সেখানেই নিজের আইডি কার্ড কেটে ফেললেন এবং সেখান থেকেই ইস্তফার ঘোষণা দিলেন। এমন ইস্তফা যখন একের পর এক আসছে, তার মধ্যে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও। ডোনাল্ড ট্রাম্প কি বলেছে দেখুন। Hospital in Gaza that killed 20 people, including 5 journalists. When did this happen? This happened overnight, today. I didn't know that. No. Any reaction to this? Are you Well, going I'm to not talk to happy the Prime about it. Minister? I don't want to see it. At the same time, we have to end that whole nightmare. I'm the one that got the hostages out. I got them out. All of them. ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, গাজার একটি হাসপাতালে যখন ইসরায়েল বোমা ফেলল তখন 5 জন সাংবাদিক সহ 20 জন নিহত হয়েছে। এ নিয়ে তিনি কি বলবেন? তিনি বললেন, আমার এই বিষয়ে কোনো তথ্য ছিল না। এ নিয়ে আমি খুশি নই, আমি এটা দেখতে চাই না। ভাবুন তো, ডোনাল্ড ট্রাম্প নাকি জানতেন না। যেই এই খবর প্রকাশ পেল, সঙ্গে সঙ্গে বোঝা গেল ডোনাল্ড ট্রাম্প ফেঁসে গেছেন। এরপর স্কাই নিউজ একটি খবর প্রকাশ করল। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তিনি ভীষণ দুঃখিত, অন্তরের গভীর থেকে অত্যন্ত দুঃখিত, কারণ ইসরায়েলের এক হামলায় গাজার নাসির হাসপাতালের পাশের শিবিরে আল জাজিরার 5 জন সাংবাদিক নিহত হয়েছেন। তিনি এ নিয়ে একটি টুইটও করেছেন। টুইটে বলা হয়েছে, Israeli deeply regret the tragic mishap that occurred today at the Nasir Hospital in Gaza. তিনি বলেছেন, আমি খুবই দুঃখিত এই ঘটনার জন্য। কিন্তু সাংবাদিক পিয়ার্স মর্গান বলেছেন, এটা কোনো মিশপ নয়, অর্থাৎ দুর্ঘটনা নয়, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আরেকজন সাংবাদিক পিটার বেকার বলেছেন, গাজায় প্রায় 200 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। অন্য কোনো সংঘর্ষে বা বিশ্বের অন্য কোনো জায়গায় এত সাংবাদিক নিহত হয়নি। Nearly 200 journalists have been killed in Gaza, more than in any other conflict or any single place since CPJ began keeping track in the 19th. যখন থেকে সিপিজে এ বিষয়ে নজর রাখা শুরু করেছে, তখন থেকে এই প্রথমবার এমন হলো যে কোনো এক বড় 2 দেশের মধ্যে চলা যুদ্ধে এক জায়গায় প্রায় 200 জন সাংবাদিক নিহত হয়েছে। এটা নিজেই এখন এক বিশাল কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। ইসরায়েল একেবারে বুঝে উঠতে পারছে না কিভাবে এর জবাব দেবে। ঠিক এমনই সময় এলো ব্রাজিল থেকে আরেক ধাক্কা। ইসরায়েল যাকে নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রাজিলে পাঠিয়েছিল, তাকে ঢুকতে দেয়নি ব্রাজিল, তিরস্কার করে ব্রাজিল থেকে বের করে দিয়েছে। এ নিয়ে তেল আবিবের পক্ষ থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে। কিন্তু ব্রাজিলকে ওয়ান্টেড ঘোষণা করে কি লাভ? আগে নিজেরা ওয়ান্টেড তালিকা থেকে বের হও। তোমরা আর তোমার একজন সাবেক মন্ত্রী দুজনই তো এখন আন্তর্জাতিক ওয়ারেন্টভুক্ত, সেটা মনে রেখো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হাজির হব নতুন কোনো খবর নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।